তো 11 জনের পরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা পঞ্চপাণ্ডব নিয়ে পড়ব। হুম, তোমার পঞ্চপাণ্ডব নিয়ে পড়বো। তো আজকে হচ্ছে আমরা পঞ্চপাণ্ডব শুরু করব। পঞ্চপাণ্ডবে পড়া বেশি নেই। এরপর হচ্ছে আধুনিক যুগের যে 20 জন পড়ার কথা, ওখান থেকে শুরু করব। আগে পঞ্চপাণ্ডবটা আমরা শেষ করব, ঠিক আছে? পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব কি? আচ্ছা, আমরা এই যে দেখলাম কিছু কালকেই আমরা মাত্র রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছি, এবং তোমরা দেখেছো রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা, অসংখ্য কাব্যগ্রন্থ, উপন্যাস। হ্যাঁ, তো যেটা হয়েছে বিগত শতাব্দীকে বলা হতো যে তোমার রবীন্দ্র যুগ হিসেবে খ্যাত বিগত শতাব্দী। তো এর মধ্যেও দেখা গেছে 30-এর দশকে এমন কিছু কবি আসছে যারা তাদের লেখনীর মাধ্যমে মানুষের মনে তোমার রেখাপাত করতে সক্ষম হয়েছিলেন, এবং তারা ছিলেন মূলত রবীন্দ্র প্রভাব বর্জিত, মানে রবীন্দ্র প্রভাবের বলয় থেকে বা রবীন্দ্র প্রভাবের বাহিরে গিয়ে তারা কবিতা লিখেছিলেন। এই যে রবীন্দ্র প্রভাবের বাহিরে গিয়ে কবিতা লিখলেন, এদের মধ্যে 5 জন বিশিষ্ট কবিকে বলা হয়ে থাকে পঞ্চপাণ্ডব। এবং এই পঞ্চপাণ্ডব শব্দটা তোমরা জানো, পঞ্চপাণ্ডব শব্দটা আসছে তোমার কোত্থেকে? মহাভারত থেকে। মহাভারতের 5 ভাইকে বলা হয়ে থাকে পঞ্চপাণ্ডব, এবং এদেরকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। 30-এর এই 5 জন বিশিষ্ট কবিকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। এক কথায় যদি বলি, সেটা হচ্ছে তারা রবীন্দ্র বলয় থেকে বাহির হয়ে বা রবীন্দ্র ছায়া থেকে বের হয়ে বা রবীন্দ্রনাথ যেভাবে কাব্য রচনা করতেন সেরকম করে রচনা না করে তারা ভিন্ন আঙ্গিকে কাব্য রচনা করেছেন। এটাই হচ্ছে মূল কথা। এই 5 জন কে কে? এই 5 জন হচ্ছে অবুঝ বিশু। মনে রাখার জন্য, অবুঝ বিশু কি? অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, এই 5 জন হচ্ছেন পঞ্চপাণ্ডব, বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। এখন আসো, আমি আবার ওই পঞ্চপাণ্ডব লিখলে আমি অবশ্য খেলাধুলা নিয়ে একটু কম ধারণা রাখি বা তেমন খবর রাখা হয় না। বাংলাদেশেরও মেবি পঞ্চপাণ্ডব আছে না, মানে তোমার ক্রিকেটে। যাই হোক, তো অবুঝ বিশুর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় হচ্ছে জীবানন্দ দাশ থেকে। অথবা সার্বিকভাবে একটা প্রশ্ন অন্তত থাকে, তবে গত কয়েক বছরে দেখা গেছে জীবানন্দ দাশ সম্পর্কে বেশি প্রশ্ন আসছে। আর সার্বিকভাবে যদি আমরা দেখি 5 জন থেকে অনেক সময় একটা প্রশ্ন থাকে, নাও থাকতে পারে, তবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখি, প্রথমে আরেকটা বিষয় আমরা জেনে রাখি, সেটা হচ্ছে এই তোমার 30-এর দশকের যে কবি পঞ্চপাণ্ডব, এদের উত্থান ঘটেছিল 1923 সালে দীনেশচন্দ্র সেনের কল্লোল পত্রিকা ঘিরে, যার কারণে এদেরকে আমরা বলবো কল্লোল গোষ্ঠীর লেখক। প্রথমে আমরা পড়ব জীবানন্দ দাশকে নিয়ে, যেহেতু তিনি বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমি অবুঝ বিশু বলেছিলাম, যেখানে অমিয় চক্রবর্তী আগে, তারপরও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আগে পড়ছি। জীবানন্দ দাশের সবার আগে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে বানান। হ্যাঁ, দাস বানানটা অনেকে কি লিখে? এই দাস না, তিনি হচ্ছেন দাস। উনি মূলত হচ্ছে ওনার তোমার উপাধি ছিল হচ্ছে ওনার জীবানন্দ দাশগুপ্ত ছিলেন, ঠিক আছে? তো তিনি 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশালে, এটা মনে রাখতে হবে। জীবানন্দ দাশ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলা সাহিত্যের। তো উনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে। 1899 সালে আমরা আর কাকে পেয়েছিলাম? কাজী নজরুল ইসলামকে পেয়েছিলাম। ওকে, তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। তুমি জাস্ট বরিশালটা অবশ্যই মনে রাখবা। মৃত্যু 1954 সালে 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি মারা যান। তো এই ট্রাম দুর্ঘটনায় যিনি যখন মারা যান তার 8 দিন আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। এটা নিয়ে অনেক কথা আছে। অনেকের ধারণা যে তিনি আসলে অ্যাক্সিডেন্ট করেন নাই, তিনি হচ্ছেন তোমার সুইসাইড করেছিলেন। এটা অনেকে ধারণা করেন যে উনি সুইসাইড করেছিলেন, কারণ ওনার কবিতায় দেখা যায় বারবার ঘুরে ফিরে মৃত্যুর বিষয়টাই আসতো। আর আরেকটা বিষয়, আবার অনেকে বলে যে ট্রামে যদি আত্মহত্যাই করতে চান বা তিনি যদি সুইসাইড করতে চান, সেক্ষেত্রে ওনার হাতে কেন ডাব থাকবে? ওই মুহূর্তে ওনার হাতে ডাব ছিল। আবার বলা হয়ে থাকে যে কলকাতায় 100 বছরে কোনো ট্রাম দুর্ঘটনায় কেউ মারা যায়নি, সেখানে শুধুমাত্র জীবানন্দ দাশ মারা গিয়েছে। তো 100 বছরে একজনই মারা গেলেন, এবং সেটা কেন জীবানন্দ দাশ হতে যাবেন? যার কারণে ধারণা করা হয় উনি হয়তো সুইসাইড করেছিলেন, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে তোমার খুব একটা দরকার নেই, জাস্ট বললাম। তবে এরকম একটা তোমার একটা প্রশ্ন এসেছিল 35 বা 36-এ, সেটা হচ্ছে সমান চন্দ্রের একটা প্রশ্ন ছিল।
তো রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সাহিত্যে যার কবিতা সবচেয়ে বেশি সমাদৃত, অনুসৃত মানে অনুসরণ করা হয়, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তার কবিতায় উঠে এসেছে প্রেম, নারী, রোমান্টিকতা, ভালোবাসা এবং দেশাত্মবোধ। তবে সব কিছু ছাপিয়ে তার কবিতায় ঘুরে ফিরে বারবার মৃত্যুর বিষয়টি উঠে এসেছে বারবার এই বাংলায় ফিরে আসার তুমুল আকুতি, যার কারণে বলা হয়ে থাকে হয়তো উনি মানে স্বাভাবিক মৃত্যু ছিল না এটা হয়তো। কবি ঝরা ফসলের গানে লিখেছেন, পাই নাই কিছু ঝরা ফসলের বিদায়ের গান তাই গেয়ে যাই আমি মরণের ঘিরে এ মোর সপ্তপদী। এটা লিখেছেন কোথায়? ঝরা ফসলের গান কবিতায়। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ, তিনি একজন স্কুল শিক্ষক এবং একই সাথে সমাজসেবক ছিলেন। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কে? তার পিতা সত্যানন্দ দাশ। এবং মাতা ছিলেন কুসুম কুমারী দাস, তিনি একজন কবি ছিলেন। তার একটা বিখ্যাত কবিতা আমরা সবাই জানি, কোনটা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, তাই না? ওনার ছদ্মনাম ছিল স্ট্রিং আর হচ্ছে কালপুরুষ। আর পারিবারিক পদবি একটু আগে তোমাদেরকে যেটা বলেছি, পারিবারিক পদবি হচ্ছে দাশগুপ্ত। হ্যাঁ, আদর্শ ছেলে। পারিবারিক পদবি হচ্ছে দাশগুপ্ত। তো দেখো, তিনি রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক কবি, যার কবিতায় রয়েছে শুধুই মুগ্ধতা। তার নামের সঙ্গে আনন্দ শব্দটি জড়িত থাকলেও বাস্তবিক জীবন ছিল নিরাশাপূর্ণ, কারণ তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন না, তিনি খুবই আর্থিক কষ্টে ছিলেন। তার কবিতা বর্তমান কবিদের প্রভাবিত করলেও জীবদ্দশায় তিনি সেটা দেখে যেতে পারেননি তার এত জনপ্রিয়তা। তিনি মূলত মৃত্যুর পরেই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছেন চিত্ররূপময় কবিতা। তোমরা যখন ওনার কবিতা পড়বা দেখবা যে চিত্রগুলো চোখে ভাসছে। বুদ্ধদেব বসু কবিকে বলেছেন নির্জনতম কবি। শুদ্ধতম কবি উপাধি দিয়েছেন অন্নদাশঙ্কর রায়। এগুলো মনে রাখতে হবে, অনেক সময় আসে যে চিত্ররূপময় কবিতা কে বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু হচ্ছে পঞ্চপাণ্ডবের আরেকজন, উনিও একজন সব্যসাচী লেখক। আর শুদ্ধতম কবি বলেছেন কে? অন্নদাশঙ্কর রায়। আবার শুদ্ধতম কবি নামে তোমার জীবনানন্দ সম্পর্কে বই লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ। শুদ্ধতম কবি। তো তিনি দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন, এটা মনে রাখবা। তার অন্য একটা নাম ছিল নীলু। জীবনানন্দ দাশকে নিয়ে আব্দুল মান্নান সৈয়দের লেখা গ্রন্থ হচ্ছে শুদ্ধতম কবি। এবং শুদ্ধতম কবি একটু আগে আমি তোমাদের বলেছি উপাধি দিয়েছেন অন্নদাশঙ্কর রায়। ক্লিন্টন বিসিলি, এরকম একটা প্রশ্ন ছিল যে বিদেশি গবেষক ক্লিন্টন বিসিলি তাকে নিয়ে গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, এবং এডগার এলেন পোর টু হেলেন কবিতা অবলম্বনে বনলতা সেন কবিতাটা তিনি রচনা করেন। কে? জীবনানন্দ দাশ। ওনার উপাধিগুলো দেখো, রুনি ধুতি পরে, এটা দিয়ে মনে রাখতে পারো কিরকম। রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, ধূসর কবি, তিমির হননের কবি, শুদ্ধতম কবি, পরাবাস্তববাদের কবি। এগুলো হচ্ছে ওনার উপাধি, বলা হয়ে থাকে জীবনানন্দকে। ওনার প্রথম কবিতা হচ্ছে বর্ষা আহ্বান, এটা 1919 সালে প্রকাশিত হয়েছিল। এই ধরনের প্রশ্ন এখন আসতে দেখা যায়নি, তারপরও মনে রাখতে পারো। ওনার কাব্যগ্রন্থ 7টা: বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি। 7টাই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ ধরো 4টা অপশন ওনার এখানে আসলো তা না, মানে জীবনানন্দ দাশ সম্পর্কে প্রশ্ন আসছে তা না, ধরো অন্য কারো সম্পর্কে আসতে পারে, সেখানে 4টা অপশনের মধ্যে এগুলো থেকে নাম থাকতে পারে 7টাই বিখ্যাত। জীবনানন্দ দাশের অন্য নাম হচ্ছে নীলু। ঝরা পালক দেখো, এটা তার প্রথম কাব্য, তাহলে 1928 সালে প্রকাশিত হয়েছে। এই কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন এবং এই কাব্যের মাধ্যমে ওনার নামের শেষে যে দাশগুপ্ত ছিল, এই দাশগুপ্তর পরিবর্তে দাস ব্যবহার শুরু করেন। ধূসর পাণ্ডুলিপি, এই কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে একটা মৃত্যুর আগে। এটি বুদ্ধদেব বসুর কবিতা সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যায় ছাপা হয়। তাহলে বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা হচ্ছে কবিতা, এই কবিতা পত্রিকায় ছাপানো হয় হচ্ছে তোমার মৃত্যুর আগে। আর এই কবিতাটা পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা একটি চিঠিতে জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন চিত্ররূপময় কবিতা। তাহলে এটা অনেকেই জানো যে চিত্ররূপময় কবিতা কে বলেছেন, চিত্ররূপময় কে বলেছেন? আমরা জানি এটা বলেছেন
তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখন আমরা যেটা মনে রাখবো, পরবর্তী যে তথ্যটা মনে রাখবো সেটা হচ্ছে কাকে বলেছেন? বুদ্ধদেব বসুকে একটা চিঠিতে বলেছেন। কোন কবিতা পাঠ করে বলেছেন? সেটা হচ্ছে মৃত্যুর আগে। ঠিক আছে, এতটুকু আমরা মনে রাখবো। বনলতা সেন মনে রাখতে হবে। ওকে, 30টি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্য এবং ভারতীয় পুরাণের অন্তর্ভুক্ত বিষয় যেমন বিদিশা, শ্রাবস্তি উঠে এসেছে, তেমনি বেতের ফলের মতো বা পাখির নীড়ের মতো চোখ ইত্যাদি উপমাগুলো সার্থক প্রয়োগ ঘটিয়েছেন এই কাব্যে। এখানে তোমার আমরা ওনার কবিতায় যেটা দেখতে পারি, প্রেম, প্রকৃতি, খণ্ডজীবন, হতাশা, ক্লান্তি, অবসাদ, এই সকল কিছুর সমাহার ঘটিয়েছেন তিনি এই কাব্যে। এবং বনলতা সেন কবিতাটি তিনি এডগার এলেন পোর টু হেলেন কবিতার অনুকরণে রচনা করেন। কমন একটা প্রশ্ন, তারপরও মনে রাখতে হবে ভালোভাবে, অনেকের কাছে নতুন। রূপসী বাংলা, এটা এটার পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় হচ্ছে তোমার কবির মৃত্যুর পরে, এবং তিনি এটার প্রচ্ছদে নাম রেখেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, কিন্তু যখন ছাপানো হয়, প্রকাশ করা হয়, তখন এটার নামকরণ করা হয় হচ্ছে রূপসী বাংলা। আর এটার নামটা দেখলেই বোঝা যাচ্ছে এটার বিষয়বস্তু কি হতে পারে। এটার বিষয়বস্তু হচ্ছে বাংলার গ্রাম, প্রকৃতি, নদীনালা, পশু পাখি, উৎসব অনুষ্ঠান, এগুলো। আর এটি তার স্বদেশপ্রীতি, নিসর্গময়তার পরিচয় কাব্য। নিসর্গ মানে হচ্ছে প্রকৃতি। ওনার উপন্যাস হচ্ছে মাল্যবান, সতীর্থ, কল্যাণী। অবশ্যই অবশ্যই নামগুলো মনে রাখতে হবে। সবসময় যে কাব্য থেকে প্রশ্ন আসবে এমন না। তো মাল্যবান উপন্যাস সম্পর্কে আমরা একটু করে দেখি। এটা হচ্ছে ওনার কবির মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং দাম্পত্য জীবনের নিষ্ঠুর কাহিনী, সম্পর্কের জটিলতা, পারস্পরিক বিচ্ছিন্নতা বোধের এক নিষ্ঠুর উপাখ্যানকে ঘিরে এই উপন্যাস রচিত। মোট কথা হচ্ছে এখানে তোমার দাম্পত্য জীবনের কাহিনী নিয়ে এই উপন্যাসটা রচিত হয়েছে, মাল্যবান। কবিতার কথা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ওনার প্রবন্ধ, এবং এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। কেন প্রশ্ন আসে? যে কবিতার কথা মানে দেখে মনে হয় যেন এটা কি, এটা একটা কাব্যগ্রন্থ। না, এটা কোনো কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে প্রবন্ধ। এবং এই গ্রন্থেই ওনার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে সকলেই কবি নন, কেউ কেউ কবি। মানে কবিতা লিখতে পারলেই কবি, বিষয়টা তা নয়। ওনার শ্রেষ্ঠ কবিতা মানে এই কবিতার যে গ্রন্থটা, শ্রেষ্ঠ কবিতার যে গ্রন্থটা, এটা হচ্ছে একাডেমি পুরস্কার লাভ করেন এবং তোমার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এবং চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তিনি দেশ বন্ধুর প্রয়াণে কবিতাটা লিখেছিলেন, এটা মনে রাখবা। এখানে কিছু গুরুত্বপূর্ণ পংক্তি আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে রাখবা। তারপরও কমন আসবে কিনা জানি না। এবং এগুলো ছাড়াও যার যার বইতে আছে বা জীবনদের কবিতাগুলো যদি জানা থাকে, বা যেগুলো তোমার নিজেদের বই থাকলে বা ওনার সমগ্র থাকলে সেখান থেকে দেখে রাখতে পারো বিখ্যাত কবিতা যেগুলো, সেগুলো। চলে আসছি সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কি কি বললাম? ওনার কাব্যগ্রন্থগুলো সম্পর্কে জেনেছি। ওনার প্রবন্ধ একটাই মনে রাখবা, সেটা হচ্ছে কবিতার কথা। উপন্যাস সম্পর্কে বলেছি, মাল্যবান, সতীর্থ, হ্যাঁ। আর হচ্ছে ওনার কাব্যগ্রন্থগুলো এবং ওনাকে নিয়ে কে কে গবেষণা করেছেন, ওনার বনলতা সেন কাব্যটা কার কবিতা অবলম্বনে রাখা হয়েছে। তারপর হচ্ছে ওনাকে যে বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে, ওনার কাব্যকে বলা হয়েছে চিত্ররূপময়, নির্জনতার কবি। এগুলো কারা বলেছেন, কে বলেছেন, কখন বলেছেন, এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এগুলো থেকেও আসে, তবে গতবার বা তার আগের বার আসছে হচ্ছে তোমার পংক্তি থেকে আসছে। সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত তোমার পঞ্চপাণ্ডবের একজন। তো ওনাকে বলা হয়ে থাকে বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক বলা হয়। সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ বলেছিলেন সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশাকরোজ্জ্বল চেতনা। এটা কেন বলেছেন? সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তার কবিতার ভিত্তিভূমি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করো, 30-এর অন্যান্য কবিরা তোমার অবিশ্বাসী হলো সুধীন্দ্রনাথ দত্তই ঈশ্বরকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে তোমার হুমায়ুন আজাদ মনে করে থাকেন। সুধীন্দ্রনাথ দত্ত, তাকে বঙ্গদেশে আধুনিক কবিতার প্রধান প্রবক্তা বলা হয় এবং তিনি ক্লাসিক কবি হিসেবে
পরিচিত। এই বিষয়গুলোই শুধু মনে রাখবা টুকটাক, যে ক্লাসিক কবি হিসেবে কে পরিচিত বা বঙ্গদেশে আধুনিক কবিতার প্রধান প্রবক্তা কাকে বলা হয়, তিনি হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত। তারপর জীবন্ত দাস ওনার সম্পর্কে কি বলেছেন, হ্যাঁ, অথবা তোমার বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক কে, এই বিষয়গুলো মনে রাখবা। আর এখান থেকে যে সবসময় মানে সবগুলো মনে রাখতে হবে তা না, যে তন্নি, অর্কেস্ট্রা, এগুলো মনে রাখবা। আর হচ্ছে ওনার প্রথম কাব্য, যেহেতু এটা তন্নি প্রথম কাব্য, তো এটা হচ্ছে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কিত, শেখ মুজিবুর রহমান সম্পর্কিত, মুক্তিযুদ্ধ সম্পর্কিত, ভাষা আন্দোলন কিছু সম্পর্কিত যদি কিছু পাও, সেটা সাথে সাথে টিএম করে ফেলবা। কেন টিএম করে ফেলবা? টিএম মানে কি? ঠাডা মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো থেকে আসে। যেমন তোমার আমরা কি দেখলাম, এই যে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমার মোতায়ের হোসেন চৌধুরীর প্রবন্ধের ভেতরে রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলছে সেটা থেকে প্রশ্ন আসে, চিন্তা করো। তোমার 45-এ আসছে। তাহলে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি, সুধীন্দ্রনাথ দত্তের, এবং এটা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে। তিনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে অর্ঘ্য, ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য। আচ্ছা, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। মানে আমরা ঋণ শোধ করবো না, ঋণ শোধ আসলে করা যায় না, কারণ ওই সময়টা মানুষকে যখন মানুষের খারাপ সময়ে যখন মানুষ হেল্প করে, তখন ওটা আসলে ঋণ শোধ করার জন্য করে না। পরবর্তীতে আমরা যদি কিছু করতে চাই, সেটা আসলে ঋণ স্বীকার করার জন্য করতে হবে, শোধ করার জন্য না, কারণ ঋণ শোধ করা যাবে না। উনি একটা ভালো কাজ করছে, কি বলতো? সেটা হচ্ছে উনি কোনো উপন্যাস লিখে নাই, তাই না? তিনি কোনো উপন্যাস লিখেননি। তোমাদের পড়া একটু কমাই দিচ্ছে। ওনার একটা পংক্তি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, এটা মনে রাখতে পারো। চলে আসছি অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী তোমার কত সালে জন্মগ্রহণ করে আসলে দরকার নাই, কোথায় জন্মগ্রহণ করে তারও দরকার নাই, পিতার নামও দরকার নাই, জাস্ট এটা মনে রাখবা, যেটা লাল করে আছে, লাল লাইন দেয়া। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন এবং 1970 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এখানে একটা বিষয় দেখো, খেয়াল করো। তিনি যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন, কিন্তু তিনি এর রবীন্দ্র প্রভাব থেকে বের হয়ে কবিতা লিখেছিলেন, তাই না? ওনার কাব্যগ্রন্থ যেটা মনে রাখবা সেটা হচ্ছে বাংলাদেশ কবিতাটা অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত। জাস্ট এটা মনে রাখো যে অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে বাংলাদেশ কবিতাটা অমিয় চক্রবর্তীর। আর বাকি যে কবিতাগুলো, খসড়া, একমুঠো, মাটির দেয়াল, অনিঃশেষ, পালাবদল, এগুলো মনে রাখবা, দেখবা। বুদ্ধদেব বসু সব্যসাচী লেখক। রবীন্দ্রনাথের পরে ওনাকে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক। সব্যসাচী লেখক বলতে বলেছিলাম তোমার সব্যসাচী শব্দ তো যার দুই হাত একসাথে চলে, তো এখানে উনিও তোমার রবীন্দ্রনাথের মতো তোমার সাহিত্যের উপন্যাস, প্রবন্ধ, গল্প, রচনা, নাটক সব কিছুতে উনি তোমার ভূমিকা রেখেছিলেন, যার কারণে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক। কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণের 24 ঘন্টার মধ্যেই হচ্ছে ওনার মা মারা গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং ছাত্র থাকা অবস্থায় তিনি বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদনা করেন। এই প্রশ্নটা প্রায়ই আসে যে কবিতা পত্রিকার সম্পাদক কে? বুদ্ধদেব বসু। কাব্যগ্রন্থ বন্দির বন্দনা, কঙ্কাবতী, যে আধার আলোর অধিক, স্বাগত বিদায়, মর্মবাণী, এগুলো হচ্ছে জাস্ট চোখ বুলে রাখবা, এইগুলো মনে রাখবা। কাব্যনাট্য তিনটাই মনে রাখতে হবে। তপস্বী তরঙ্গিনী বিখ্যাত একটা নাটক, এবং এটা তোমার অনার্সে পাঠ্য থাকে অনেকের। কলকাতার ইলেকট্রা, তারপর হচ্ছে সত্যসন্ধ। উপন্যাস দেখো নির্জন স্বাক্ষর, জঙ্গম, তিথিডোর। গল্পগ্রন্থ হচ্ছে অভিনয় নয়, রেখাচিত্র, তারপর হচ্ছে হাওয়া বদল। রেখাচিত্র নামে আরেকটা গ্রন্থ আছে কার? আবুল ফজলের। এটা মনে রাখবা। বুদ্ধদেব বসুর যেটা, সেটা হচ্ছে তোমার গল্প। প্রবন্ধ হঠাৎ আলোর ঝলকানি, তারপর হচ্ছে কালের পুতুল, এগুলো হচ্ছে ওনার প্রবন্ধ। সম্পাদক দেখো কবিতা পত্রিকা, এটা সম্পাদক প্রেমেন্দ্র মিত্র ছিল। প্রগতি অজিত দত্তের সঙ্গে। চতুরঙ্গ, এটা হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে। আর জগন্নাথ হলের ছাত্রাবস্থা হচ্ছে বাসন্তিকা। এই চারটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে তোমার পত্রিকা থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, সেহেতু এগুলোর ভেতর থেকেই আসতে পারে।
বিষ্ণু দে। তিনি মার্ক্সবাদী কবি হিসেবে পরিচিত এবং ওনার সম্পাদিত পত্রিকা ছিল নিরুক্ত এবং সাহিত্যপত্র। কাব্যগ্রন্থ দেখো উর্বশী এবং আর্টেমিস, তুমি শুধু 25শে বৈশাখ, এগুলো মনে রাখবা। তাহলে আমরা কি কি পড়লাম? এখান থেকে খুবই কম, তেমন কিছু না, বিষ্ণুদে থেকে প্রশ্ন তেমন আসতেও দেখা যায় না। তাহলে যদি বলা হয় যে মার্ক্সবাদী কবি হিসেবে কে পরিচিত? বিষ্ণুদে। আর যদি বলা হয় যে ধ্রুপদী রীতির প্রবর্তক, তাহলে কে হবে? অথবা যদি বলা হয় ক্লাসিক কবি, মনে আছে কারো? সুধীন্দ্রনাথ, ভেরি গুড। ঠিক আছে, এখান থেকে বেশি জোর দিবা হচ্ছে বুদ্ধদেব বসু এবং তোমার জীবানন্দ দাশের ক্ষেত্রে। আমরা চলে এসেছি তোমার 20 জন সাহিত্যিক নিয়ে আলোচনা শুরু করব। এর মধ্যে আমাদের অলরেডি পঞ্চপাণ্ডব শেষ। পঞ্চপাণ্ডবের পড়া খুবই কম, খুব ভালো করে পড়ে নিবা। যেই তথ্যগুলো দিয়েছি বা যে তথ্যগুলো ছিল চোখ বুলাই রাখবা, ভালো করে দেখে নিবা। অল্প একটা দুটো কাব্যগ্রন্থ, একটা দুটো প্রবন্ধ যেগুলো বিখ্যাত সেগুলো রেড মার্ক করা আছে, সেগুলো ভালো করে দেখে নিবা। গুরুত্বপূর্ণ 20 জন সাহিত্যিকের প্রথমেই আমরা পড়ব হচ্ছে 3 জন, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খুব ভালো করে পড়তে হবে এই 3 বন্দ্যোপাধ্যায় নিয়ে, কারণ আমরা প্রতিবারই দেখি এদের সম্পর্কে কারো না কারো থেকে প্রশ্ন থাকে। যেমন 45-এ ছিল তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন ছিল, এর আগে তোমার ছিল তারাশঙ্কর থেকে। তো দেখো, এছাড়াও আরও যাদের নিয়ে আমরা পড়ব, এখানে নামগুলো আছে, এদের সম্পর্কে অবশ্যই পড়তে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত। জন্ম জন্ম হচ্ছে 1812 খ্রিস্টাব্দে, শিয়ালডাঙ্গা, কাঁচরাপাড়া, 24 পরগনা, পশ্চিমবঙ্গে। ওনার সম্পর্কে অল্প করে বলেছিলাম আমরা যখন মধ্যযুগ থেকে আধুনিক যুগ শুরু করি, তখন বলেছিলাম, কিন্তু বিস্তারিত পড়ানো হয়নি। ওনার মৃত্যু হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। আমরা জানি 1760 খ্রিস্টাব্দে মারা গিয়েছে কে? ভারতচন্দ্র রায়গুণাকর। এরপরই হচ্ছে ঈশ্বরচন্দ্রের আবির্ভাব আমরা দেখতে পাই, এবং ঈশ্বরচন্দ্র হচ্ছেন তিনি আধুনিক যুগের প্রথম কবি। আধুনিক যুগের প্রথম কবি এবং যুগ সন্ধিক্ষণের কবি, কারণ হচ্ছে মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য দুটোই হচ্ছে আমরা ওনার মধ্যে দেখতে পাই। উনি যেমন তোমার আধুনিক যুগের আমরা দেখতে পাচ্ছি তোমার মানুষ এখানে প্রধান হয়ে ওঠে, দেবদেবী নির্ভর কবিতা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক তেমনি এখানে তিনি মানুষের কথা নিয়ে আসেন। খুব ছোট ছোট কবিতা ছিল। তো একই সাথে মধ্যযুগ এবং আধুনিক যুগের যে বৈশিষ্ট্য ওনার কাছে দেখতে পাই, যার কারণে ওনাকে বলা হয়ে থাকে যুগ সন্ধিক্ষণের কবি। তো ওনার সম্পর্কে তোমার পংক্তি আসছিল। তিনি গুপ্ত কবি নামে পরিচিত। তিনি হচ্ছেন আধুনিক যুগের প্রথম কবি, এটা মনে রাখবা যে আধুনিক যুগের প্রথম কবি কে। হয়তো মাইকেলও থাকতে পারে, কিন্তু এখানে হচ্ছে আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। এই প্রশ্নটা কমন একেবারে, আবার অনেক সময় আসে। যুগ সন্ধিকাল হচ্ছে এই 1760 থেকে 1860, এই 100 বছর হচ্ছে যুগ সন্ধিকাল, এবং তিনি রঙ্গরসাত্মক কবিতা রচনা করতেন। ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, অলরেডি বলেছি। তো 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে, এবং 1801 সালে আধুনিক যুগের শুরু হলেও মূলত 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি। তো এই 100 বছরে কাব্য আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে, এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেবদেবীর কাহিনী বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তার কবিতায় সমাজ চেতনা থেকে শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। আবার এটা তো আধুনিক যুগের বৈশিষ্ট্য। আবার আমরা দেখতে পাচ্ছি তার কবিতায় কবিয়াল ও শায়েরদের রচনার ঢং, পয়া ত্রিপদীর ব্যবহার লক্ষণীয়। তার মানে আমরা মধ্যযুগের তোমার সাহিত্যিক বৈশিষ্ট্যটাও আমরা একই সাথে পাচ্ছি, যার কারণে আমরা তাকে বলছি যুগ সন্ধিক্ষণের কবি। এছাড়া ওনাকে বলা হয় রঙ্গব্যঙ্গের কবি, কবিয়ালদের শেষ প্রতিনিধি, আর বলা হয় বাংলা সাহিত্যের জেনাস।
এগুলো হচ্ছে ওনার উপাধি। বঙ্কিমচন্দ্র তাকে খাঁটি বাঙালি কবি বলেছেন এবং বলেছেন যে এত বড় প্রতিভা শুধু ইয়ার্কিতেই ফুরলো। তিনি পাঁঠা, আনারস, তোপসে মাছ এই বিষয় অবলম্বনে কবিতা লেখেন। আরও অনেক বিষয় ছিল, এগুলো সম্পর্কে অনেক সময় আসে বা জিজ্ঞেস করা হয়, প্রশ্ন থাকে, রিটেনও প্রশ্ন থাকে অনেক সময়। ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো তিনি বিভিন্ন কবিয়ালের লুপ্ত প্রায় জীবনী উদ্ধার করে সেটা প্রকাশ করেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং কবিগান বাঁধতেন এবং প্রায় 12 বছর গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে তিনি প্রাচীন কবিদের তথ্য সংগ্রহ করে তাদের জীবনী রচনা করেছেন। ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সাপ্তাহিক পাষণ্ড, সংবাদ সাধুরঞ্জন। এর মধ্যে সংবাদ প্রভাকর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে তোমার বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র। প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। এটা 1831 সালে প্রথমে সাপ্তাহিক, মানে সপ্তাহে একবার, পরে সপ্তাহ 2 বার, এবং 1839 সালে দৈনিক সংবাদপত্রে পরিণত হয়। তাহলে 1839 সালটা খুবই ইম্পর্ট্যান্ট। ওনার পংক্তিগুলো আমরা একটু দেখি। কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া, এটা হচ্ছে স্বদেশ কবিতা। রস ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। তো এটা আজকে রাত্রে চাইলে মেসেজ দিতে পারো। এরপর বাকিটা মানে কি কি উত্তর পাও সেটা দেখার বিষয় আর কি। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা, তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো। ছেলেরা দিও, মেয়েরা দেওয়ার দরকার নাই। ওকে, চলে এসছি মানিক বন্দ্যোপাধ্যায়। 3 বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়াশোনা করব, রেডি হয়ে যাও, খুবই ইম্পর্ট্যান্ট। মে 1908 সালে জন্মগ্রহণ করেছেন সাঁওতাল পরগনার দুমকা শহর, বিহার, ভারতে। ওনার পৈতৃক নিবাস হচ্ছে মুন্সিগঞ্জে। মৃত্যু হচ্ছে 1956 সালে, বেশি দিন বাঁচেননি। পিতৃদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা জানি কি হিসাবে, মানিক বন্দ্যোপাধ্যায় হিসাবে। এখানে মানিক হচ্ছে ওনার ডাক নাম। উনি যখন প্রথম গল্পটা লিখেন তোমার অতসীম আমি, তখন সেখানে নাম দিয়েছিলেন মানিক, এবং সেখান থেকেই হচ্ছে ওনার নামটা মানিক বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত হয়ে যায়। কিন্তু ওনার মানে পিতৃদত্ত যে নাম, পারিবারিকভাবে যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন মার্ক্সবাদী সাহিত্যিক এবং লেখালেখি তার পেশা ছিল, যার কারণে বলা হয় যে তিনি কলম পেশা মজুর। তিনি নিজেকে বলেছেন যে কলম পেশা মজুর। এই পেশা মানে এই পেশা না, মানে তিনি লেখালেখি করে ভাত খাই, রুটি রোজগার, হ্যাঁ, জীবিকা অর্জন করে, এই জিনিসটাই বুঝিয়েছে। ওনার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে, ওনার প্রায় 40টি উপন্যাস এবং 300টি ছোট গল্প আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলো হচ্ছে তোমার মানে আমাদের পরীক্ষার জন্য দরকার নেই, জাস্ট মনে রাখার জন্য, যে তিনি যখন জন্ম নিয়েছিলেন ওনার একেবারে গায়ের রং ছিল ঘুটঘুটে কালো, অনেক কালো ছিল, যার কারণে ওই রং দেখে আতুর ঘরেই ওনার নাম দেওয়া হয়েছিল কালো মানিক। আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার নামটা হচ্ছে কি মানিক, তাই না, ডাক নাম। ঠিকুজিতে নাম রাখা হয়েছিল অধরচন্দ্র, আর পিতার দেওয়া নাম ছিল প্রবোধ কুমার। শেষ পর্যন্ত দেখা গিয়েছে প্রবোধ কুমার, অধরচন্দ্র, একটাও তোমার টেকেনি, টিকেছিল কোনটা, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তাই না। সাহিত্য জীবনের শুরু থেকে আর্থিক অসচ্ছলতা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের নিত্যসঙ্গী। তিনি আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে মানে কেউ যেন তোমার দুটো ডাল ভাতের সংস্থান না রেখে, হ্যাঁ, কেউ যেন সাহিত্য করতে না যায়। এখন তুমি সাহিত্য করতে গেছো, লেখালেখি করতে গেছো, কিন্তু তোমার পরিবারে কি নাই, ডাল ভাত নাই, তাহলে তুমি লেখালেখিতেও মনোযোগ দিতে পারবে না। যার কারণে তিনি বলেছেন যে দুটো ডাল ভাতের সংস্থান করে তারপর যেন কেউ সাহিত্য করতে যায় বা লেখালেখি করতে যায়। তো এখানে দেখো, এবং একদম শুরু থেকে, তার সাহিত্য জীবনের শুরু থেকে যে আর্থিক অসচ্ছলতা ছিল, হ্যাঁ, যার কারণে তিনি কখনো কখনো মুড়ি খেয়ে দিন কেটেছে, এবং যার কারণে তিনি বলেছেন নিজেকে কলম পেশা মজুর। তো এখানে একটা জিনিস দেখো যে দারিদ্র্য যে কি ভয়ঙ্কর ছিল
তাদের সংসারে জানা যায় একটা মানিকের একটা ডায়েরি ছিল, সেখানের একটা পৃষ্ঠা ছিল যেখানে তার স্ত্রী ডলি, হ্যাঁ অর্থাৎ কমলা, একটা মৃত সন্তান প্রসব করেছে। তখন মানিক বন্দ্যোপাধ্যায় তার ডায়েরিতে লিখেছিল, বাচ্চা মরে যাওয়ায় ডলি অখুশি নয়, মানে মায়ের কথা বলেছে, বাচ্চার মায়ের কথা, অনেক হাঙ্গামা থেকে বেঁচেছে, বলল বাঁচা গেছে বাবা। আমি হিসেব করেছি বাড়ি ফিরে মাসখানেক বিশ্রাম করে রাঁধুনি বিদায় দেব, অনেক খরচ বাঁচবে। মানে বাচ্চাটা মারা যাওয়ার কারণে তার বউ তাকে বলেছিল যে ঠিক আছে অনেক টাকা বেঁচে যাবে, আমি এখন থেকে বাসা গিয়ে কাজ শুরু করে দিব, আমি আর রাঁধুনি রাখবো না। এখানে মূলত তিনি যে কতটা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন সে কথাই এখানে বোঝানো হয়েছে। তো মানিক বন্দ্যোপাধ্যায় তিনি প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক ছিলেন। তার সাহিত্যকর্ম ফ্রয়েডীয় তত্ত্ব দ্বারা প্রভাবিত। অতসী মামি ও অন্যান্য গল্প, এটা হচ্ছে উনি তার সহপাঠীদের সাথে তর্ক করে বাজি রেখে লিখেছিলেন, এবং এটা ওনার প্রথম গল্প গ্রন্থ, এবং প্রথম গল্প হচ্ছে তোমার অতসী মামি। আচ্ছা, তোমরা অনেকে মানে বুঝতে পারো না বা চাও না যে গল্প বা গল্প গ্রন্থ কি, বা কবিতা বা কবিতা গ্রন্থ কি। এখন ধরো একটা কবিতা তো গ্রন্থ মানে হচ্ছে বই, গ্রন্থ মানে হচ্ছে বই। তো একটা কবিতা দিয়ে তো একটা গ্রন্থ হয় না, একটা বই হবে। তো অনেকগুলো কবিতা যেখানে থাকে সেটা হচ্ছে তোমার কবিতার গ্রন্থ বা কাব্যগ্রন্থ, অনেকগুলো গল্প যেখানে থাকে সেটা গল্প গ্রন্থ, তাই না? তো দেখো, অতসী মামি রচনা 1928 সালে, সেটা বিচিত্র পত্রিকায় 1929 সালে প্রকাশিত হয়। গল্পগ্রন্থ অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, এগুলো মনে রাখতে হবে। এবং এখান থেকে প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী, এর মধ্যে প্রাগৈতিহাসিকের চরিত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, বাংলা সাহিত্যের বিখ্যাত একটা ছোট গল্প। এগুলো যদি তুমি আসলে কাহিনী অল্প করে পড়ো বোঝা যাবে না, হ্যাঁ গল্পটা করতে হবে। এটার বিখ্যাত চরিত্র হচ্ছে ভিখু, পাঁচি, বৈকুণ্ঠ সাহা। তুমি ভিখু আর পাঁচি এই দুটা নাম অবশ্যই মনে রাখতে হবে। বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি। প্রথমে আমরা পড়ছি জননী, এটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস, এবং তোমার মায়েদের মানে জননী জীবনের নানা স্তর এবং সন্তানের সঙ্গে জননীর সম্পর্কের সূক্ষ্ম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে এই জননী। জননী নামে আরেকটা উপন্যাস কার আছে? শওকত ওসমানের, তাই না? চরিত্র হচ্ছে শ্যামা। পদ্মা নদীর মাঝি, এটা হচ্ছে জেলেদের দৈনন্দিন জীবনের চালচিত্র, হচ্ছে রূপজীব্য। মানে এটা পড়ো নাই যে বা সিনেমা দেখা নাই যে, আমার মনে হয় কেউ নাই, সবাই দেখার কথা বা পড়ার কথা। এটা চরিত্র হচ্ছে কুবের, কপিলা, তারপর হচ্ছে মালা, আর হচ্ছে হোসেন মিয়া, ঠিক আছে? এত শব্দ থাকতে থাকতে আব্দুল্লাহ তোমার বিয়ে শব্দটা চোখে পড়লো? এখানে তো আরো অনেক কিছু লিখেছি আমি। তারপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা দেখো, কলকাতার এক সাধারণ গ্রাম গাউদিয়া, আর তার সেই গ্রামের সাধারণ মানুষ নিয়ে এই উপন্যাসের পটভূমি। এখানে একটা প্রধান চরিত্র হচ্ছে শশী আর হচ্ছে কুসুম, ঠিক আছে? এটা মনে রাখবা। শহরতলি, এটা অনেক জায়গায় তালব্যস্য দিয়ে লেখা, তালব্যস্য হবে না, এটা হচ্ছে দন্তস্য দিয়ে। হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মানুষের জীবনের কাহিনী, এবং সেই সাথে তাদের প্রবৃত্তির নিরাবরণ প্রকাশ, মানুষের আচরণের বলিষ্ঠতা, কপটতা, ঈর্ষার রূপায়ণ এই উপন্যাসের মূল সুর। মোট কথা হচ্ছে এখানে নিম্ন মধ্যবিত্ত মানুষের চিত্র তুলে ধরা হয়েছে উপন্যাস। এবং তোমার এখান থেকে পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, এখানে যে 5টা দিয়েছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই অল্প দিয়েছি। এই উপন্যাসের নামগুলো দেখে নিবা, তবে অবশ্যই অবশ্যই প্রথম 2টা দেখে রাখতে হবে, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য। সরি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকা নাবারুণ, আর হচ্ছে বঙ্গশ্রী। এটা হচ্ছে নাটক ভিটেমাটি। চলে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
ওনার জন্ম হয়েছে মামার বাড়িতে ঘোষপাড়া মুরারিপুর, আর পৈতৃক নিবাস হচ্ছে ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী হচ্ছে তৃণাঙ্কুর, আর স্মৃতিকথা হচ্ছে অভিযাত্রিক। এখান থেকে একটা প্রশ্ন আসছে তোমার 45-এ, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি? মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নরদল, পুঁইমাছা, আরও কয়েকটি আছে। এই 5টিই দিয়েছিলাম এবং এখান থেকেই প্রশ্ন আসছে। এজন্যই বলি, মানে দেখো, বন্দ্যোপাধ্যায় থেকে, বিভূতিভূষণ থেকে আসছে গল্প, সামনে দেখা যাবে হয়তো মানিক থেকে উপন্যাস আসতে পারে, বা তোমার তারাশঙ্কর থেকে এর আগের বছর আসছে উপন্যাস থেকে। হ্যাঁ, তো এই 3 বন্দ্যোপাধ্যায় খুব খুব ভালো করে পড়তে হবে। যেমন পঞ্চপাণ্ডব থেকে একটা প্রশ্ন থাকতে পারে, একইভাবে 3 বন্দ্যোপাধ্যায় থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ভ্রমণ কাহিনী, অভিযাত্রিক এবং বনে পাহাড়ে। ওনার উপন্যাসগুলো দেখো, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, অশনি সংকেত, বিপিনের সংসার, দুই বাড়ি, পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি। তাহলে দেখো, পথের পাঁচালী এটা সবাই পড়ছো, মোটামুটি সবাই পড়ছো কিনা আসলে আমি জানি না, তবে সবাই নামটা জানো, এটা জানি। হ্যাঁ, ওনার প্রথম উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। এটার চরিত্রগুলো মনে রাখতে হবে: অপু, দুর্গা, হরিহ, সর্বজয়া, ইন্দির ঠাকুরন। এটা প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়, এবং এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন হচ্ছে সত্যজিৎ রায়, এবং উপন্যাসটা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়। এই উপন্যাসটার অংশ 3টা: বল্লালি বালাই, আমাটির ভেপু, আর হচ্ছে অক্রুশ সংবাদ। পথের পাঁচালীর 2য় খণ্ড বলা হয় অপরাজিতকে, এবং এই অপরাজিত উপন্যাসটা তোমার ধারাবাহিকভাবে মাসিক প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, দরকার নাই। হ্যাঁ, এখানে মূল যে জিনিসটা, উপন্যাসের নায়ক অপু মানে দুর্গার ছোট ভাই, তার শৈশব ও কৈশোর জীবন, মা সর্বজয়ার মৃত্যু। সর্বজয়ার মৃত্যু কিন্তু তোমার পথের পাঁচালীতে হয় নাই, অপরাজিততে গিয়ে তোমার সর্বজয়ার মৃত্যু হয়। তারপর অপর্ণার সাথে তার বিয়ে, শিশুপুত্র কাজলের মাধ্যমে পুনরায় প্রিয় শৈশবের প্রিয় গ্রাম নিশ্চিন্দিপুরের স্মৃতিমন্থন এই উপন্যাসের মূল কাহিনী। অপরাজিত উপন্যাসের একটি অংশ নিয়েই সত্যজিৎ রায় অপুর সংসার সিনেমাটা নির্মাণ করেছেন। এই অপরাজিত উপন্যাসটা পড়ার পর আমি হচ্ছে, তখন তো কখন পড়লাম, ইন্টারের পর, হ্যাঁ, মানে ভর্তি পরীক্ষার আগে পড়েছিলাম, একসাথে দুটোই একসাথে পড়েছিলাম। তখন এই নামটা তখন আমি মনে রেখে দেই, এবং আমার মেয়ে হওয়ার পর, বড় মেয়ে হওয়ার পর হচ্ছে ওর নাম রাখছি, অপরাজিত রাখবো ভাবছিলাম, শেষ পর্যন্ত রাখা হয়েছে তোমার অপরাজিতা। আরণ্যক, এখানে হচ্ছে তোমার অরণ্যচারী মানুষের জীবন সম্পর্কে এখানে উঠে এসেছে। ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের মানুষের জীবনের সাথে প্রকৃতির সম্পর্কের যে টানাপোড়েন, বিচিত্র চরিত্র, তাদের সুখ দুঃখ, আনন্দ, আশা আনন্দ এই উপন্যাসের মূল কাহিনী। আরণ্যক, আচ্ছা, এই নামগুলো হচ্ছে, আমি যদি শুধু নামগুলো, এই কেউ মেসেজ দিবা না, শোনো, আরণ্যক উপন্যাসটা খেয়াল করো। এই নামগুলো দেওয়ার এবং ছোট ছোট করে আলোচনা করার একটা মাত্র কারণ, দেখা যাবে যে সব উপন্যাসের মূল কাহিনী বা উপজীব্য তো তোমাদের থাকবে না, কিন্তু তুমি যখন এই উপন্যাস সম্পর্কে 3-4টা লাইন অন্তত পড়বা, বা 5-6টা লাইন অন্তত পড়বা, তাহলে যেটা হবে, তোমার অন্তত নামটা মনে থাকবে। কারণ এত এত উপন্যাসের ভিড়ে, এত এত রচনার ভিড়ে নামটা মনে নাও থাকতে পারে। আদর্শ হিন্দু হোটেল, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হাজারি ঠাকুর, এবং তিনি অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠা লাভ করে, এবং মানুষের ভালোবাসা অর্জনের কাহিনীই হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়। এখানে একটা জিনিস খেয়াল করে, যে অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠা লাভ, যেটা এখন অনেকেই করতে চায় না। অলরেডি আজকে তোমরা অনেকে দেখেছো যে অনেকেই ধরা খেয়েছে। হ্যাঁ, এই যে পরিশ্রম না করে, মানে অনেকে হতাশ হয় যে পরিশ্রম করবে না, কিন্তু আমার কেন সাফল্য আসছে না। পরিশ্রম ছাড়া যারা সাফল্য চায়, এবং পরিশ্রম ছাড়া যারা অল্প সময়ের মধ্যে টাকা পয়সার মালিক হতে চায়, তারা আসলে মানে এটা মনে হয় না বুঝে করে নাকি জানি না, এটা উচিত না আর কি। পরিশ্রম করবে না, কিন্তু কি চাইবে, যে সাফল্য চাইবে, যে আমি কেন সফল হতে পারছি না। সফলতার মূল বিষয়টাই হচ্ছে পরিশ্রম। এখানে এই উপন্যাসের কাহিনীটা ছোট করে দেওয়া আছে, পড়লে ভালো লাগবে, পড়ে নিও। ইছামতি, ইছামতি নদীর তীরবর্তী গ্রামে তোমার যে প্রচলিত সংস্কার, অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণ, তারপর ইংরেজ শাসকদের প্রভাব, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়।
অশনি সংকেত এটা মূলত হচ্ছে তোমার 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত। হুম। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজে গ্রাম ব্যারাকপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ও বনগ্রাম মহকুমার শহরে এই উপন্যাসের ক্ষেত্রভূমি। সিনেমাটা দেখে নিতে পারো উপন্যাস পড়ার যদি সময় না থাকে। এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশের চিত্রনায়িকা ববিতাকে চলচ্চিত্রে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় অশনি সংকেত উপন্যাসটা সিনেমায় অভিনয়ের কারণে। চলচ্চিত্র দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিত, অশনি সংকেত। অপরাজিত থেকে হচ্ছে অপুর সংসার। উপন্যাসগুলো সত্যজিৎ রায় চলচ্চিত্রের রূপ দেন এবং পথের পাঁচালী দেশে বিদেশে প্রশংসিত হয়, এনে দেয় প্রচুর প্রশংসা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনার জন্ম হচ্ছে বীরভূম পশ্চিমবঙ্গে এবং মৃত্যু হচ্ছে 1971-এ কলকাতায়। ওনার উপন্যাসগুলো দেখো ধাত্রী দেবতা, একটি কালো মেয়ের কথা, গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলিবাগের উপকথা, আরেকটা উপন্যাস হচ্ছে 1971। এটা সম্পর্কে আর একটি কালো মেয়ের কথা, এই দুটো সম্পর্কে তোমার প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। চৈতালি ঘূর্ণি এটা হচ্ছে ওনার প্রকাশিত প্রথম উপন্যাস। তারপর হচ্ছে ধাত্রী দেবতা। ধাত্রী দেবতাতে হচ্ছে তোমার মূলত একটা ক্ষয়িষ্ণু জমিদার বংশকে কেন্দ্র করে দেশের সমাজ ও রাজনৈতিক জীবনে নানা আন্দোলন ও পরিবর্তন হচ্ছে এই উপন্যাসের উপজীব্য। ওনার ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। এর আগে আমরা যাদের নিয়ে পড়েছি তাদের মধ্যে আমরা বঙ্কিমের ত্রয়ী উপন্যাস পেয়েছিলাম, তাই না? আর আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে কালান্তর। কবি কবি হচ্ছে তোমার একজন কবিয়ালের কাহিনী নিয়ে, তিনি হচ্ছেন ডোম সম্প্রদায়ের নিতাই এক যুবকের কবিরূপের প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে সম্পর্ক বিষয়ক উপাখ্যান হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়। খুবই সুন্দর একটা উপন্যাস। এই ক্ষেত মোর আমার মনে ভালোবেসে মিটল না সাথ, কুলালো না এ জীবনে, হাই জীবনে এত ছোট কেনে এই ভুবনে। এটা হচ্ছে তোমার একটা বিখ্যাত উক্তি কবি উপন্যাসের। হাঁসুলিবাগের উপকথা এটা হচ্ছে তোমার কাহার বা পালকি বাহকদের জীবন কাহিনী নিয়ে লেখা। এটা চরিত্র হচ্ছে করালি, মোরল, তারপর হচ্ছে বানোয়ারি। একটা জিনিস খেয়াল করো, একটি কালো মেয়ের কথা, এটা মূলত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে রচিত একটা উপন্যাস এবং এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তোমার নাজমা নামে একটা কালো মেয়ে। এটা হচ্ছে 1971 সালে এটি প্রকাশ পায়। খেয়াল করো, গল্পের নায়ক হচ্ছে ডেভিড আর্মস্ট্রং। একটি কালো মেয়ের কথা উপন্যাসের নায়ক হচ্ছে ডেভিড আর্মস্ট্রং। আর উপন্যাসের ঘটনাকাল হচ্ছে 71-এর মার্চ এপ্রিল এবং ঘটনাস্থল হচ্ছে পূর্ব বাংলা, মানে আমাদের এই যে বাংলাদেশ। ঘটনাস্থল হচ্ছে বাংলাদেশ। খেয়াল করো, বংশ পরিচয়ে অ্যাংলো ইন্ডিয়ান হয়ে ঘটনাচক্রে পূর্ব বাংলায় এসে পড়ে হচ্ছে ডেভিড। এদেশে প্রকৃতি ভাটিয়ালি গানের সুরে ডেভিড বিয়ে করে মায়াকে, কিন্তু হঠাৎ মায়াকে হারিয়ে সন্ন্যাসীর মতো হয়ে পড়ে ডেভিড। তখন তার ব্যক্তিগত জীবনের কাহিনী অনুভূতির প্রকাশের আড়ালে মূর্ত হয়ে উঠতে থাকে সেই সময়কার ভয়ানক অবস্থার লেখক 25শে মার্চের সে দীর্ঘ ভয়ানক রাতে নৃশংসতার বিবরণ তুলে ধরেছেন কোথায়? এই একটি কালো মেয়ের কথা উপন্যাসে। মানে আমরা এখানে তোমার 25শে মার্চের যে ভয়াবহ দৃশ্য সবকিছু আমরা, এই যে ধর্ষণ, তারপরে তোমার ধর্ষণ করে ফেলে রাখা, পেট কেটে ফেলে রাখা, নগ্ন শরীরে আকাশের দিকে মুখ করে রাখা, এইসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই উপন্যাসে। এবং সে রাতের পর পালাতে গিয়ে ডেভিডের দেখা হয় পূর্ব পরিচিত নাজমার সঙ্গে। এরপর নাজমাকে একটি নতুন জীবন দেওয়ার অঙ্গীকারে সে ছুটে চলে। শেষ পর্যন্ত নাজমা নামের এই আশ্চর্য কালো মেয়েটি হয়ে ওঠে 1971-এর পূর্ব বাংলার নির্যাতিত নিপীড়িত মা বোনদের প্রতীক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি কালো মেয়ের কথা এই উপন্যাস সম্পর্কে আসছে। যদি চরিত্র সম্পর্কে আসে তাহলে এখানে যার কথা বলা হয়েছে একটি কালো মেয়ে, তার নাম হচ্ছে নাজমা এবং তার সম্পর্ক হয় কার সাথে? তোমার ডেভিড আর্মস্ট্রং এর সাথে। এখন আসো, তাহলে 1971 কোনটা? 1971 হচ্ছে তোমার তারাশঙ্করের একেবারে শেষ অবস্থায়, যখন মানে মৃত্যু সন্নিকটে, তখন তিনি দুটো উপন্যাস লিখেছিলেন। একটা হচ্ছে কালো মেয়ের কথা, একটি কালো মেয়ের কথা, আরেকটা হচ্ছে
সুতপার তপস্যা। একটি কালো মেয়ের কথাতে হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশের যে ঘটনাগুলো সেগুলো উঠে এসেছে। হ্যাঁ, তোমার মুক্তিযুদ্ধের কাহিনী উঠে এসেছে। আর রোগ শয্যায় শুয়ে তিনি মূলত এই উপন্যাসখানে লিখেছেন। আর আরেকটা উপন্যাস হচ্ছে তোমার সুতপার তপস্যা। এটাও হচ্ছে পশ্চিম বাংলার অস্থির সময়ের গল্প। মানে তোমার কালো মেয়ের কথা হচ্ছে তোমার পূর্ব বাংলার কথা বলেছে, আর সুতপার তপস্যা ছিল পশ্চিম বাংলার কথা বলেছে। তাহলে শেষ পর্যন্ত যখন একদম ওনার খারাপ অবস্থা, তখন তিনি বলেছেন যে এ দুটো উপন্যাস একসাথে করে 1971 নামে যেন প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1971 যে উপন্যাসটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেখানে মূলত দুটো উপন্যাস। একটা হচ্ছে একটি কালো মেয়ের কাহিনী, একটি কালো মেয়ের কথা, আর আরেকটা হচ্ছে তোমার কি সুতপার তপস্যা। এই দুটো মিলে মূলত উপন্যাস হচ্ছে 1971, আর এটা প্রকাশিত হয় হচ্ছে 1972 সালে একসাথে। 1971 নামে প্রকাশিত হয়, কত সালে? 1972 সালে। এই প্রশ্নটা হচ্ছে তোমার আসছে যে 1971 উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতিকথা হচ্ছে আমার সাহিত্য জীবন, কাব্যগ্রন্থ হচ্ছে ত্রিপত্র, আর ভ্রমণ কাহিনী হচ্ছে মস্কোতে কয়েকদিন। ওনার নাটক পথের ডাক, দুই পুরুষ, কালিন্দী। আর গল্পগুলো দেখো রসকলি, তারিণীবাজি, অল্প অল্প দিয়েছে, একদম কম দিয়েছি। এই হচ্ছে 3 বন্দ্যোপাধ্যায় নিয়ে তোমার সংক্ষিপ্ত আলোচনা। আর বললাম কি তোমার পঞ্চপাণ্ডব।